আজ 5 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখতে পারলাম। অনেক ভালো লাগলো। বিমানবন্দর থেকে বের হচ্ছে বাবাকে আগেই কল করে জানিয়ে দিয়েছিলাম। এমন সময় একটা মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো, সাথে তো কান্না করে দিয়েছে। হ্যাঁ, আমি জানি এটাকে। এটা আমার আদরের একমাত্র ছোট বোন নীলা। হ্যাঁ রে, এবার তো থাম, চল আগে বাসায় যাই, নাকি এখানেই কান্নার বন্যা বসিয়ে দিবি? হ্যাঁ ভাইয়া, চল। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সামনে এগিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবা, কেমন আছেন? হ্যাঁ রে, আগে একটু ভালো থাকলেও এখন অনেক ভালো আছি। চল আগের বাসায় যাই, তোর মা অপেক্ষা করছে। হ্যাঁ চল। তারপর গাড়িতে বসে রওনা দিলাম। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রবিউল সানি অনন্ত। পড়াশোনার জন্য বাবা মাকে ছেড়ে বিদেশ থাকতে হয়েছিল। 5 বছর পর আজকে দেশে ফিরলাম। আমি বাবা মার একমাত্র ছেলে। আর আমার বোনের কথা তো বলেই দিয়েছি, নাম নীলা। এবার একাদশ শ্রেণীর ছাত্রী। আর বাবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর মা আমাদের বাসার বস। মানে মা একটু রাগী, তাই মার কথা সবাই মেনে চলতে থাকে। তবে আমার জন্য একটু ছাড় আছে। আমার বাবা মার লাভ ম্যারেজ। আপনাদের পরিচয় দিতে গিয়ে অনেক কিছুই বলে ফেলেছি। তারপর বাবার আর নীলার সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাবার সাথে আমরা দুই ভাই বোন বন্ধুর মতো সবকিছু শেয়ার করি। বাসায় এসে কলিং বেল দিতেই মা দরজা খুলে দিলেন আর আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। কতদিন পর আসলি, একেবারে শুয়ে গেছিস? মা, আমি কই শুকিয়ে গেছি, আর একবার তো আসতে চেয়েছিলাম। আচ্ছা পরে কথা বল, আগে ওকে ভিতরে যেতে দাও, অনেক জার্নি করে আসছে। হ্যাঁ আয়। তারপর সবার সাথে একটু কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিজেকে দেখলাম মা খাবার টেবিলের কত রকমের খাবার সাজিয়ে রেখেছে। সবগুলো আমার পছন্দের, তাই দেরি না করে খেতে বসলাম। মা নীলাকে ডেকে আনলো, কিন্তু বাবাকে দেখি না। মা, বাবা কই গেল? বাবা, ভাইয়া অফিসে চলে গেছে। কেন? কে নাকি অনেক জরুরি কল দিয়েছে, তাই বেরিয়ে গেল। তাড়াতাড়ি চলে আসবে, তুই খেয়ে নে। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার পর নীলার ডাকে ঘুম ভাঙলো। এই ভাইয়া, উঠে যা, আর আমার জন্য কি এনেছিস দে। তোর জন্য আমি কি আনবো? কিছুই আনি নাই। মিথ্যে বললাম নীলাকে রাগানোর জন্য। কি, সত্যি কিছু আনিস নাই? আমার কি কিছু আনার কথা ছিল? নীলার কিছু না বলে রাগে হন হন করে চলে গেল। মার রাগের কিছু ভাগটা আমরা দুই ভাই বোন পেয়েছি। আমার থেকে নীলার আবার রাগ বেশি। মা মেয়ে বলে কথা। যাই হোক, আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নীলার কাছে গেলাম। গিয়ে দেখি রুমে বসে আছে। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি পেছন থেকে নীলার জন্য নিয়ে আইসক্রিম আর চকলেট ওর মুখের সামনে তুললাম। নীলা এগুলো দেখে কেড়ে নিয়ে আমার দিকে হাসি মুখে ঘুরে বসলো। আমি জানতাম ভাইয়া তুই আমার জন্য কিছু আনবি। আরো একটা জিনিস আছে। কি জিনিস ভাইয়া? পকেট থেকে একটা ঘড়ি বের করে নীলার হাতে দিয়ে দিলাম। ওহ ভাইয়া, কি সুন্দর। হ্যাঁ, আমার কিউট বোনের জন্য। তারপর মায়ের ডাকে নিতে গেলাম। একটু পর বাবা চলে আসলো। বাবা ফ্রেশ হয়ে আসলে সবাই রাতের খাবার খেলাম। তারপর সবাই একসাথে বসলাম। অন্তত এখন থেকে কিন্তু ব্যবসার সবকিছু বুঝে নিতে হবে তোকে। বাবা মাত্রই দেশে আসলাম। এখন আগে আমার কাজে জড়াতে চাই না। আগে কয়েকদিন ঘুরবো, রিল্যাক্স করব, তারপর তোমার কথা রাখবো। আচ্ছা, তা কতদিন সময় লাগবে তোর? এই 1 মাস দিলে হবে। আচ্ছা, যা দিলাম 1 মাস সময়, কিন্তু 1 মাস পর আর কিছুই বলতে পারবি না। আচ্ছা বাবা। তারপর নীলার মায়ের সাথে কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। তারপর ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নিলাম। বাবা অফিসার, নীলা কলেজে চলে গেল। আর আমি রাফিনকে কল দিলাম। রাফিন আমার ছোটবেলার বন্ধু। রাফিনের বাবা একজন পুলিশ অফিসার, আর রাফিন এখন ডিবি পুলিশ অফিসার। আরো 2জন বন্ধু আছে, নাম সুমন আর জনি। আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড। রাফিন কল রিসিভ করলো। কি নবাব, এতদিন পরে মনে পড়লো আমার কথা? তোর কথা ভুললাম কবে? তো দেশে আসলি কবে? গতকালকে। তুই এখন কই?
এই তো অফিসে যাব। অফিসে পরে যাস, আগে আমার সাথে দেখা কর। আচ্ছা বস, তুই বাসার নিচে আয়। আচ্ছা আয়। তারপর মায়ের কাছে বলে বের হলাম বাসার সামনে। একটু পর রাফিন গাড়ি নিয়ে আসলো, আমিও গিয়ে গাড়িতে বসলাম। তো বল এখন কোথায় যাবি? আমাদের সেই প্রিয় জায়গায় চল। আচ্ছা চল। সুমন আর জনিকেও আসতে বল। তারপর রাফিন, জনি আর সুমনকে কল দিয়ে ওই জায়গায় আসতে বলল, আর আমরাও রওনা হয়ে গেলাম আমাদের চারজনের অতি প্রিয় জায়গায়। 40 মিনিট পর পৌঁছে গেলাম নদীর পাড়ে। গিয়ে দেখি সুমন আর জনি আগেই চলে এসেছে। আমাকে দেখেই জনি বলল, কিরে হিরো, ভালোই তো ফিগার বানিয়ে ফেলেছিস। তো কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। তো কেমন আছিস? আরে আমরা খারাপ থাকলাম কখন? হ্যাঁ তাই তো। তারপর পাশের একটা চায়ের দোকানে বসে আড্ডা দিতে লাগলাম। আজকে রোদের তাপ বেশি নেই, আর চারিদিকে অনেক পরিবর্তন হয়ে গেছে। গল্পের নাম চেঞ্জ হয়েছে। এমন সময় আমি বললাম, তো চল কোথাও থেকে ঘুরে আসি, আমার হাতে মাত্র 1 মাস সময় আছে। কেন রে, তারপর আবার কি করবি? বাবা অফিসে জয়েন করতে বলেছিল, আমি সময় চাইলে 1 মাসের সময় দিয়েছি। তাই ভাবলাম সবাই কতদিন দূরে কোথাও যায় না, এই সুযোগে ঘুরে আসি। খারাপ বলিসনি, তবে আমরা 7 দিনের বেশি সময় নেওয়া যাবে না। আরে ব্যাপার না, হয়ে যাবে। তো আমরা সবাই কবে যেতেছি? আগামীকাল গেলে কেমন হয়? হ্যাঁ ভালোই হয়, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? কক্সবাজার গেলে কেমন হয়? ভালো। আচ্ছা কখন রওনা দেব? রাতে। হ্যাঁ যাবো একটা কার ভাড়া নিয়ে। কার ভাড়া নেবো কেন? আমাদের তো কার আছেই। এতে আলাদা একটা মজা আসবে। আচ্ছা ঠিক আছে। তারপর আড্ডা শেষ করে দুপুরে বাইরে খেয়ে বাসায় আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো নীলার ডাকে। উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। সন্ধ্যার পর নিচে নেমে টিভি দেখতে লাগলাম। রাতে বাবা আসলো। তারপর সবাই রাতের খাবার খেতে বসলাম। তখন, বাবা আমি রাফিন, জনি আর সুমন আগামীকালকে কক্সবাজার যাচ্ছে। ওহ ভালো, তা কতদিনের জন্য? বেশি দিন না, মাত্র 7 দিন। আচ্ছা ভালোভাবে যেও, আর পৌঁছে কল দিও। আচ্ছা। তারপর খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন নীলাকে নিয়ে শপিং করতে গেলাম। শপিং শেষে বাসায় এসে লাঞ্চ করে ঘুম দিলাম। বিকেলে নীলা ডেকে দিল। সন্ধ্যার দিকে রাফিন কল দিয়ে রেডি হয়ে নিচে যেতে বলল। আমি নিচে যাওয়ার একটু পরেই রাফিন আসলো। তারপর চলে গেলাম। 4 জন একটা কার ভাড়া করে নিয়েছিলাম, 2 জন ড্রাইভার। রাতের খাওয়া বাইরে থেকে খেতেই রওনা দিলাম। কারের মধ্যে ভালো মজা করলাম। সকালের দিকে কক্সবাজার পৌঁছে গেলাম। আগে থেকে রুম বুক করা ছিল, 4 জনই একই রুমে থাকবো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে সবাই ঘুম দিলাম। দুপুরে উঠে ফ্রেশ হয়ে সবাই চলে গেলাম সমুদ্রে। 7 দিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছুর অভিজ্ঞতা হলো। 7 দিন শেষে বাসায় ব্যাক করলাম। তারপর থেকে রাফিন, জনি আর সুমন ওদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। কক্সবাজার থেকে নীলার জন্য অনেক কিছু এনেছিলাম, যেমন শামুকের মালা ইত্যাদি। তেমন অভিজ্ঞতা নেই, ওরা ব্যস্ত হওয়ায় একা সময় কাটতে চায় না। তাই বাবাকে বললাম, বাবা চলো আমরা ফ্যামিলি ট্যুরে যাই। হ্যাঁ যাওয়াই যায়, তবে 2 দিন পর যাব। আচ্ছা বাবা, হ্যাঁ থ্যাংক ইউ বাবা। তার 2 দিন পর আবার ট্যুরে চলে গেলাম 5 দিনের জন্য। আবার বাসায় এসে চলে গেলাম নানুর বাসায়। এভাবে 29 দিন কেটে গেল। তারপরের দিন সকালে খাবার টেবিলে। তো রেদওয়ান, সময় কিন্তু মাত্র 1 দিন আছে। হ্যাঁ বাবা, তবে আমিও একটা কথা ভেবে রেখেছি। কি কথা? আগেই আমি তোমার সব কাজ বুঝে নিতে পারবো না। কেন? আমি আগে তোমার অফিসে কর্মচারী হয়ে সবার সাথে কাজ করে দেখতে চাই, সবার সাথে মিশে দেখি কে কেমন ভাবে আমাকে নেবে। কিন্তু এইগুলা করার দরকার কি? তেমন কোনো দরকার নেই। তাও বাবা প্লিজ। আচ্ছা। আর একটা কথা, অফিসে কারো কাছে আপনি আমাকে তোমার সন্তান বলে পরিচয় দিবেন না। আমি তো কিছুই বুঝতেছি না। বাবা সব পরে বুঝে যাবেন। আর মা, আমি এখন থেকে আলাদা ফ্ল্যাটে থাকবো। কেন? এমনিতেই। আর প্রতি শুক্রবারে নীলা আর তুমি আমার ওখানে চলে যাবে। তোর কথা কিছুই বুঝলাম না। মা আমাকে নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তোর যা ভালো মনে হয় কর। তারপর খাওয়া শেষ করে আমি রাফিনকে কল দিয়ে বাসায় আসতে বললাম। রাফিন আসলে আমার সবকিছু গুছিয়ে ফ্ল্যাটে নিয়ে গেলাম। রাতে বাসায় ছিলাম।
পরের দিন বাসা থেকে মাকে সব বুঝিয়ে বললাম, কারণ মা একটু রেগেছিল। আমি বাসায় থাকবো না কেন তাই। মা আমার সব প্রিয় খাবার রান্না করলেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন থেকে শুরু হবে আমার নতুন জীবন। পরের দিন সকালে ঘুম ভাঙলো নীলার ডাকে। আমি উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। তারপর খাবার টেবিলে গেলাম, দেখি বাবা বসে আছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তুমি কি আমার সাথে বের হবে নাকি? না বাবা, আপনি আগে যাবেন, তারপর আমি যাব। আর আপনি অফিসে বলে রাখেন আমি যাওয়ার পর যেন ওয়েট না করতে পারে। আচ্ছা বাবা। তারপর খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তারপর মায়ের থেকে বিদায় নিয়ে বাইক করে অফিসে চলে গেলাম। বাবা আগেই বলে রেখেছিলেন, আমার নাম বলাতেই বাবার কেবিনে নিয়ে গেলেন। আসলে আমি আগে কখনো অফিসে আসিনি, তাই আমাকেও আগে কেউ দেখেনি। তারপর বাবার কেবিনে আমাকে দিয়েই লোকটা বের হয়ে গেল। আমিও সামনের চেয়ারে বসে গেলাম। তারপর, তোমার এমন করার কোনো কিছুই কিন্তু বুঝলাম না আমি। আমাকে কি কিছু বলবে এই ব্যাপারে? আসলে বাবা তেমন কোনো কারণ নেই বলার মতো। অফিসের সব কাজ বুঝে নেওয়ার আগে সবার সাথে মিশে দেখতে চাই কে কেমন ভাবে আমাকে নিবে, কার কাজের প্রতি কেমন মনোযোগ। আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নিবে না, আর সময় কিছু একটু ভেবে করবে। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আর আমি না বলা পর্যন্ত কাউকেই আমার আসল পরিচয় দিবেন না। আচ্ছা। তারপর বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার এসে, মে আই কামিং স্যার? ইয়েস কাম ইন। মিস্টার রাহুল, ইনি নীল আহমেদ, আমাদের অফিসের নতুন কর্মচারী। আমার অন্য একটা নাম বললেন বাবা। ওনাকে সব কাজ বুঝিয়ে দিবেন। তারপর আমি ম্যানেজারের সাথে গিয়ে আমার কেবিনে বসে আমার কাজগুলো বুঝে নিলাম। প্রথম দিন থেকে কাজগুলো আস্তে আস্তে করতে থাকলাম। আশেপাশে তেমন খেয়াল করে দেখা হয়নি। এমন সময় পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, হাই। হ্যালো। নতুন নাকি? হ্যাঁ, আজকেই জয়েন করলাম। ও, তো স্যার আমাদের সাথে আপনার পরিচয় করিয়ে দিল না কেন? হয়তো একটু বিজি আছে। তো আপনার সাথে কি আমি পরিচিত হতে পারি? হ্যাঁ, কেন নয়। আমি নাইমা, আপনি? নীল। তারপর কিছু কথা বলে আবার কাজ করতে থাকলাম। নাইমা আমার পাশের কেবিনেই কাজ করে, অনেকদিন থেকেই এই অফিসে আছে। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই নাইমা বলল, তো নীল সাহেব চলুন লাঞ্চ করবেন। হ্যাঁ চলুন। এমন সময় অন্য একটি ছেলে আসলো। ও, তুমি এসে গেছো? হ্যাঁ চলো। আর হ্যাঁ, এই হলো নীল, অফিসে নতুন। হাই। হাই, আমি সাইফ। তো যাওয়া যাক। তারপর ওরা আমাকে নিয়ে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে ওরা দুইটা মেয়ের পাশে বসে গেল, কিন্তু আমি কিভাবে বসতে পারি? এমন সময় নাইমা বলে উঠল, আরে নীল সাহেব বসুন, দাঁড়িয়ে আছেন কেন? নাইমার কথা শুনে এই মেয়ে দুইটাও আমার দিকে তাকালো। আমি তেমন ভাবে খেয়াল করিনি। আসলে মেয়েদের দিকে তাকাতে আমার কেমন জানি অস্বস্তি লাগে। আমি সাইফের পাশের চেয়ারটাতে বসে গেলাম। নীল সাহেব চুপ করে আছেন কেন? পরিচিত হন, এই হলো তিথি আর সামিরা। হ্যালো। তারপর তাদের সাথে কিছু কথা হলো। ওরা আমার থেকে উপরের পোস্টে কাজ করে, আর সাইফ ওদের থেকে উপরে পোস্টে কাজ করে। সাইফ আর নাইমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে লাভার। লাঞ্চ শেষ করে আবার কাজে মন দিলাম। তারপর আবার বাবার কেবিনে গেলাম। যাওয়ার আগে নক করে গেলাম। গিয়ে দেখি তিথি বাবার সামনে বসে আছে। বাবা তখন আমাকে দেখিয়ে বলল, আমার কাজে যেন একটু হেল্প করে। জি স্যার। তারপর তিথি চলে গেল। আমি বাবার সাথে কিছু কথা বলে আবার কেবিনে চলে আসলাম। তারপর কিছু কাজ করতে থাকলাম। এমন সময় সামিরা তিথি নাইমার কেবিনের সামনে আসলো। যেহেতু নাইমার কেবিন আমার পাশেই, তাই দেখাই যায়। তারপর নাইমা আমার কফির অফার করলো। তাদের সাথে কফি খেতে খেতে আরো কিছু কথা হলো। আমার ব্যাপারে জানতে চাইলে অন্য কোনো কথা বলে দিলাম। তারপর অফিসের টাইমের শেষে সাইফ এসে নাইমাকে সাথে নিয়ে বের হলো। সামিরা আর তিথি আমাকে বাই বলেই দুইজন একজনের সাথে বের হলো। আমি বাবাকে কল দিয়ে বলেই বের হয়ে গেলাম। তারপর বাইক নিয়ে বাসায় না গিয়ে ফ্ল্যাটে গেলাম। আমার কাছে ফ্ল্যাটের চাবি ছিল, তাও মা আর নীলার এখন এইখানেই থাকার কথা, তাই কলিং বেল চাপ দিলাম। একটু পরেই মা দরজা খুলে দিল। ভিতরে গেলাম, দেখি সবকিছু গুছিয়ে রাখা। এমন সময় মা বলল, কি রে, প্রথম দিন কেমন লাগলো? অনেকটাই ভালো। মা, নীলা কই? এই তো ভাইয়া, আমি এখানে। আমার কাছে এসে ভাইয়ার আমার চকলেট কই? তারপর পকেট থেকে নীলার জন্য নেওয়া চকলেট দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম।
তারপর কিছু সময় নীলা আর আমি টিভি দেখলাম। রাত 9:30-এর দিকে মা রাতে খাবারের জন্য ডাক দিল। রাতে খাবার খাওয়া শেষে মা আর নীলা বাসায় চলে গেল, আর আমি রুমে গিয়ে একটু ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে 11টা বেজে গেল। তাই আর দেরি না করে সকালের জন্য অ্যালার্ম দিয়ে ঘুমোতে চলে গেলাম। আবার সকালে অফিসে যেতে হবে। যারা নিয়মিত গল্প করতে চান তারা আমাকে ফলো করতে পারেন। পরের দিন ঘুম ভাঙলো কলের রিংটংয়ের শব্দে। ঘুম ঘুম নিয়ে দেখি নীলা কল দিয়েছে, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। ভাইয়া উঠে যা, সকাল হয়ে গেছে, অফিস যাইতে হবে। হ্যাঁ উঠছি, বাই। আচ্ছা বাই। তারপর উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন সময় কলিং বেল বেজে উঠলো। গিয়ে দরজা খুলে দেখি আমাদের বাসার ড্রাইভার টিফিন বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দিয়ে আবার চলে গেল। আসলে আমার ফ্ল্যাটে কোনো কাজের লোক নাই, রান্না করতেও পারি না, তাই মা খাবার পাঠিয়ে দিয়েছে। আমি টিফিন বাটি নিয়ে রুমে আসলাম। এমন সময় আবার ফোন বেজে উঠলো। দেখি মা কল দিয়েছে। হ্যাঁ মা, বলো। খাবারটা খেয়ে তারপর অফিসে যাবি, আর আমি যদি পারি বিকেলে গিয়ে রান্না করে দিয়ে আসবো, আর নয়তো খাবার পাঠিয়ে দিব। আচ্ছা মা, এখন বাই, পরে কথা হবে। আচ্ছা, দেখে শুনে অফিসে যাস। আচ্ছা, ভালো থেকো। বলেই কলটা কেটে খাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পর বাইক নিয়ে অফিসে চলে গেলাম। বাইক রেখে অফিসে ঢুকলাম। গিয়ে দেখি নাইমা এখনো আসেনি, আরো অনেকেই আসেনি, তাই কেবিনে বসে আজকের কাজের সবকিছু দেখতে লাগলাম। এমন সময় নাইমা আর সাইফ একসাথেই আসলো। হাই নীল। হ্যালো সাইফ। তারপর সাইফ চলে গেল আর নাইমা কেবিনে বসে গেল। তারপর বেশি সময় আসি নাই, মাত্র 5 মিনিট হলে আসলাম। আর আমাকে সাহেব বলবেন না, কেমন যেন অন্যরকম লাগে। শুধু নীল বললেই ভালো হবে। জি আচ্ছা, ঠিক আছে। এমন সময় ম্যানেজার আমার সামনে আসলেন। নিলয় সাহেব, স্যার আপনাকে সবার সাথে পরিচয় করে দিতে বলেছেন, তাই একটু আমার সাথে আসুন। তারপর ম্যানেজারের সাথে গিয়ে সবার সাথে পরিচিত হলাম। পরিচিত হয়ে ভালোই লাগলো। তারপর নিজ কেবিনে এসে কাজ করতে থাকলাম। এমন সময় আবার বাবা আমাকে ডেকে পাঠালেন। আমিও বাবার কেবিনে গেলাম। নক করতেই বাবা ভেতরে যেতে বললেন। আজকে কখন আসলে? এই তো বাবা, সময় মতোই চলে আসছিলাম। হ্যাঁ ভালো। আর কাজ কেমন লাগতেছে? তেমন খারাপ না। তা ম্যানেজার সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সবার সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। তারপর আরো কিছু কথা বলে আবার কেবিনে চলে আসলাম। আবার কাজে মনোযোগ দিলাম। এমন সময় নাইমা আমাকে ডাক দিল। হ্যাঁ বলুন। স্যার আপনাকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছুই না, একটু আলাপ করলো, নতুন জয়েন করেছি তাই। ও, তা কফি খাবেন নাকি? হ্যাঁ, খাওয়া যায়। তারপর নাইমা 2টা কফি নিয়ে আসলো। কফি খেতে খেতে নাইমা আর সাইফের ব্যাপারে সব জানলাম। ওদের প্রেমের ব্যাপারে তুই পরিবারের সবাই জানে, তাই ওদের প্রেম করতেও এখন আর লুকোচুরি করতে হয় না। কথা বলা শেষ করে আবার একটু কাজ করলাম। লাঞ্চের সময় সাইফ এসে আমাকে আর নাইমাকে ডেকে নিয়ে গেল। গিয়ে দেখি গতকালকের মতো আজকেও তিথি আর সামিরা বসে আছে। তারপর আমরা গিয়ে বসলাম। আমার সাথে তিথি আর সামিরার কিছু কথা হলো। তারপর লাঞ্চ শেষ করে আবার কাজ করলাম। কাজের সময় দেখি রাফিন কল দিয়েছে, তাই কাজের বিরতি দিয়ে কল রিসিভ করলাম। কি স্যার, কি খবর? ভালোই আছে স্যার। অনেক ব্যস্ত নাকি? 2 দিনে কোনো খবর নেই? তেমন ব্যস্ত না, প্রথম দিকে একটু সময় লাগছে এই। তো বিকেলে বের হয়ে আয়, কোথাও আড্ডা দেই। হ্যাঁ অবশ্যই, তুই জনি আর সুমনকেও নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। বিকেলে বাবার কাছে বলে বের হয়ে গেলাম। বের হয়ে রাফিনকে কল দিয়ে নদীর পাড়ে আসতে বললাম, আর আমিও চলে গেলাম নদীর পাড়ে। আমি যাওয়ার পর একটু পর রফিন, জনি আর সুমন আসলো। তারপর অনেক সময় আড্ডা দিলাম। আড্ডা শেষ করে রাত 9টার দিকে ফ্ল্যাটে গেলাম। কে দেখি খাবার টেবিলে খাবারের সবকিছুই রাখা আছে। বুঝলাম মা এসেছিল। তারপর আর কিছুই না ভেবে ফ্রেশ হয়ে এসে রাতে খাবার শেষ করলাম। খাওয়া শেষ করে ঘুমোতে চলে গেলাম। আজকে বেশি ঘুম আসছিল, তাই আর ফেসবুকে গেলাম না। আসলে গার্লফ্রেন্ড নাই, তাই আর ফেসবুকে যাওয়াটাও জরুরি না। তারপরের দিন আবার অফিস। এমন করতে করতে 6 দিন চলে গেল। এই কয়েকদিনে নাইমার সাইফের সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তিথি আর সামিরার সাথে শুধু লাঞ্চের সময় কথা হতো। সামিরা একটু কম কথা বলতো, আর তিথি অনেক সরল মেয়ে। আগামীকাল শুক্রবার, তাই আজকে রাফিন, জনি আর সুমনকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। মা রাতের খাবার বেশি করে রান্না করে দিয়ে গেছে। মাকে আগেই বলে রেখেছিলাম। রাতে খাবার শেষে সবাই জমি আড্ডা দিলাম।
রাত 12টার পর ওরা তিনজন চলে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। কালকে অফিস নাই, তাই আজকে খুব বড় করে একটা ঘুম দিতে হবে। বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো নীলাটাকে। এই ভাইয়া, অনেক বেলা হয়ে গেছে, উঠে যা। একটু পর উঠি, ঘুমোতে দে। অনেক সময় ধরে এই একই কথা বলে যাচ্ছিস, এখন না উঠলে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে দিব। এই না, আমি তো উঠেই গেছি। আসলে নীলার এই কথা নিয়ে বিশ্বাস নেই, পানি দিয়ে ভিজিয়ে দিতেই পারে। আর তুই এত সকালে চলে আসলি? আমি একা আসি নাই, মাও এসেছে। ও যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়, আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবি। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে গেলাম, গিয়ে দেখি মা আর নীলা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখেই, এখন তোর ওঠার সময় হইল, দেখেছিস কয়টা বাজে? মা, কালকে রাতে সবাই মিলে মুভি দেখলাম, তাই রাতে দেরি করে ঘুমোতে গিয়েছিলাম, সেই জন্য উঠতেও দেরি হলো। তোকে বলেছি বেশি রাত জাগবি না, আর এখন একটা বিয়ে করে নে। ফ্ল্যাটে রান্না করার মতো একজন তো দরকার। মা, এখন বিয়ের কথা বলো না তো। বিয়ে মানে বাড়তি ঝামেলা। আগে অফিসের বস হই, তারপর বিয়ে করব। তোর যা মনে চায় তাই কর, আমি আর তোর রান্না করে দিতে আসবো না। মা, আজকে কিন্তু আমার প্রিয় খাবারটা রান্না করবে। ভাইয়া, আর আমাকে নিয়ে ঘুরতে যাবি কখন? তোরা বিকেলে বের হবি, তোর বাবা দুপুরে এখানে আসবে। আচ্ছা, তারপর খাবার শেষ করে নীলা আর আমি বসে গল্প করলাম আর মুভি দেখলাম। আর মা একজন কাজের লোক সাথে নিয়ে আমার প্রিয় খাবার রান্না করছে। বাবা ওই খাবারটা অনেক পছন্দ করেন। দুপুর 12টার দিকে বাবা ফ্ল্যাটে চলে আসলেন। তারপর জুম্মার নামাজ পড়তে চলে গেলাম বাবার সাথে। জুম্মার নামাজ শেষে ফ্ল্যাটে ফিরে এলাম। এসে দেখি মার নীলা খাবার টেবিলে সবকিছু সাজিয়ে রাখছে। একটু পর সবাই দুপুরের খাবার খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে বাবার সাথে কিছু সময় অফিসের ব্যাপারে কথা করলাম। 3টার দিকে নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম। রাফিনও কল দিয়ে ঘুরতে যেতে বলেছিল। আমি নীলাকে নিয়ে যাওয়ার কথা বলে না করলাম। এখনো তো রাফিনের গার্লফ্রেন্ডে ঘুরতে যাবে। গাড়ি নিয়ে বের হয়েছে। তারপর অনেক জায়গায় ঘুরলাম। আইসক্রিম আর চকলেট খাওয়া বাদ দেওয়ার হয় নাই। তারপর রাতে খাবার বাইরে থেকে খেয়েই রাত 8টার দিকে নীলাকে নিতে বাসায় গেলাম। আজ 7 দিন পর বাসায় আসলাম। বাসায় এসে মার সাথে কিছু সময় গল্প করে আবার ফ্ল্যাটে চলে আসলাম। ড্রাইভার নামিয়ে দিয়ে গেল। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে দেখি ঘড়িতে রাত 10টা বাজে। তারপর বিছানায় শুয়ে কিছু সময় ফেসবুকে ঘোরাঘুরি করলাম। একটু পর ঘড়িতে দেখি 11টা বাজে। আরামের সময়গুলো অনেক তাড়াতাড়ি যায় মনে হয়, তাই আর ফেসবুকের সময় নষ্ট না করে ফোনটাতে অ্যালার্ম দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে কেমন যেন ভালো লাগছে না, তাই মাকে কল দিলাম। মা কল রিসিভ করলো। হ্যাঁ বল। মা, কি করো? এই তো তোর বাবার পাশে বসে আছি। তোমরা সবাই ঠিক আছো তো? মায়ের কণ্ঠটা কেমন জানি অন্যরকম লাগলো। হ্যাঁ ঠিক আছে, তবে তোর বাবার রাতের থেকে জ্বর এখন কমেছে। কি বল? আমাকে আগে জানাবে না? ডাক্তার এসে দেখে ঔষধ দিয়ে গেছে, তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি আসছি। তারপর দ্রুত ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে বাইকে নিয়ে বাসে চলে গেলাম। গিয়ে কলিং বেল চাপতে একটু পর নীলা দরজা খুলে দিল। কি বাবার জ্বর, আমাকে জানাস না কেন? রাতে তো আমি জানতাম না, সকালে একটু আগে জানলাম। তার আগেই নাকি তুই মায়ের সাথে কথা বলেছিস। তুই কি বাসায় থাকিস না? এখন যা, আমার জন্য কফি নিয়ে বাবার রুমে আয়। তারপর বাবার রুমে গেলাম। আমাকে দেখে বাবা উঠে বসলেন। দেখে বুঝলাম জ্বর এখন অনেক কমে গেছে। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা, আপনার জ্বর আসলো কেমন করে? রাতে কি বাইরে থেকে এসে গোসল করেছিলেন নাকি? হ্যাঁ, বাইরে থেকে এসে মাথা ব্যথা করতেছিল, তাই ভাবলাম গোসল করে ফেলি। এমন সময় নীলা কফি নিয়ে আসলো। কফি খেতে খেতেই বাবার সাথে কথা বললাম। আপনি জানেন না রাতে গোসল করলে আপনার প্রায় সময় জ্বর আসে, তাও গোসল করলেন কেন? মা, তুমি নিষেধ করতে পারলেন না? আমি তো নিষেধ করেছিলাম, এ শুনে কার কথা? আমার কিছুই হয় নাই, এত চিন্তা করতে হবে না। আচ্ছা, খাবার দাও, খেয়ে অফিসে যাইতে হবে। আপনার আজকে অফিসে যেতে হবে না, ম্যানেজারকে বলে দেন। আর মা, বাবার খাবার রুমে দিয়ে যাও, আর নীলা আমার খাবার দে। তারপর খাওয়া শেষ করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি 9:15 বাজে। অফিস শুরু হয় 9:30-এ, তাই বসে আজকের কাজের ফাইলগুলো দেখছিলাম।
অফিসের সময় হয়ে গেছে, সবাই প্রায় চলে এসেছে। নাইমার সাইফও চলে আসলো। আসলে সাইফ আর নাইমা একসাথেই আসে, আর সাইফ নাইমার কেবিনে দিয়ে তারপর তার কেবিনে যায়। হাই নীল, কি খবর? এই তো ভালো, তোমার? এই কয়েকদিনে নাইমার সাইফের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে, যার কারণে আপনি থেকে তুমি করেই বলি। এই তো ভালো। তারপর কাজ করতে থাকলাম। আজকে ম্যানেজারের উপরেই দায়িত্ব। হঠাৎ করেই অফিসের মেইন দরজার কাছে থেকে ম্যানেজারের উঁচু গলার আওয়াজ পাওয়া গেল, তাই আমিও সেই দিকে গেলাম। গিয়ে দেখি ম্যানেজার এক মেয়েকে অনেক কড়া কথা বলছে, কারণ মেয়েটার অফিসে আসতে মাত্র 8 মিনিট লেট হয়ে গেছে। মেয়েটা বলছে একটা সমস্যা থাকার কারণে লেট হয়ে গেছে। তাও ম্যানেজার অনেক কড়া কথা বলছে, তাই আমি ম্যানেজারকে বললাম, স্যার উনি তো বলছেই ওনার সমস্যা ছিল, তারা তো কড়া কথা বলার দরকার কি? প্রতিদিন অনেক লেট করে আসলে এই কথাগুলো বলতে পারতেন। স্যারকে বললাম, কারণ আমি আমার আসল পরিচয় আগেই কাউকে জানাতে চাই না। আপনি নতুন কর্মচারী হয়ে এত কথা বলেন কেন? জানেন আমি আপনার চাকরি খেয়ে দিতে পারি। আর স্যার আজকে অফিসে আসবে না, সবকিছু আমাকে দেখতে হবে, তাই আমার মতো অফিস চালাবো। এখন আপনি আপনার কাছে যান। আচ্ছা, আর মেয়েটিকেও বললাম আপনি ভেতরে গিয়ে কাজ করেন। ম্যানেজার তখন রাগী হয়ে আমাকে বলল, এই আপনার তো সাহস কম নয় যে আমার কাজে বাধা দেন। সৎ কাজে আমার সাহস সবসময় একটু বেশি থাকে। আমি কিন্তু আপনার চাকরি নিয়ে নেওয়ার ব্যবস্থা করব, যদি পারেন। এই বলে মেয়েটিকে সাথে নিয়ে আমার অফিসের ভেতরে ঢুকে কাজ করতে থাকলাম। তার 30 মিনিট পর দেখি বাবা আমাকে কল দিয়েছে। আমি কল কেটে দিলাম। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম, যেন আমার কথা কেউ না শুনতে পারে। তারপর বাবাকে কল দিলাম। হ্যাঁ, অফিসে কি হয়েছে ম্যানেজারের সাথে? তারপর আমি বাবাকে সব বললাম। আচ্ছা, তুমি কাজ করো। আচ্ছা বাবা, বাই। তারপর আবার কেবিনে ফিরে আসলাম। এমন সময় পিয়ন এসে বলে গেলেন ম্যানেজার আমাকে ডাকছে। তাই আমিও ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার কোনো কথা না বলে আমাকে কতগুলো ফাইল দিয়ে বলল আজকে শেষ করে দিতে। আচ্ছা স্যার, চেষ্টা করব। এটা আপনার বাবার অফিস না যে চেষ্টা করবে কাজ করবেন। ম্যানেজারের কথা শুনে রাগ উঠলেও নিজেকে ঠান্ডা রেখে বললাম, দেখেন আমি মানুষ, রোবট নই। আর কিছু না বলে কেবিনে ফিরে আসলাম। আমার হাতে এতগুলো ফাইল দেখে নাইমা বলল, এই কি এত ফাইল কেন? ম্যানেজার দিল, আজকে নাকি শেষ করতে হবে। এটা কেমন করে সম্ভব? কাজ করতে তো হবেই, দেখি শেষ হয় নাকি। তারপর কাজ করতে ভালোই লাগছিল। এমন সময় লাঞ্চ করার জন্য নাইমা ডাক দিল। আমি যেতে চাইলাম না, কারণ কাজগুলো শেষ করতেই চাইলাম। তাও পরে সাইফ আর নাইমা জোর করে নিয়ে গেল। গিয়ে দেখি আজকেও তিথি আর সামিরা বসে আছে, সাথে সকালের মেয়েটাও আছে। আমাকে দেখে মেয়েটি ধন্যবাদ দিল। তারপর ওদের সবাইকে সকালের কথা বলল। আর মেয়েটার সামিরা নাইমাদের বান্ধবী। মেয়েটার বয়ফ্রেন্ড আছে, আমাদের অফিসেই কাজ করে, লাঞ্চ করে বয়ফ্রেন্ডের সাথে। আজকে মেয়েটার বয়ফ্রেন্ড আসেনি, তাই আমাদের সাথে লাঞ্চ করতে বসেছে। মেয়েটার নাম নাহিদা, আর নাহিদার বয়ফ্রেন্ডের নাম সবুজ। এমন গল্প করতে করতে লাঞ্চ শেষ করে ওদের রেখেই আমি কেবিনে এসে আমার কাজে মন দিলাম। আমার এমন চলে আসা দেখে হয়তো ওরা সবাই অবাক হয়ে গেছে। তারপর নাইমা এসে তার কাজ শেষ করে আমার কাজে সাহায্য করতে লাগলো। এমন সময় তিথি আর সামিরা কফি নিয়ে আমার কেবিনের সামনে আসলো। এসে মার্জিয়া বলল, কি ব্যাপার, অনেক কাজটা এখনো বাকি? আচ্ছা, আমার এখন কাজ নেই তেমন, আমাকে কিছু দেন, আমি শেষ করে দেই। তিথি আর সামিরার সাথে তেমন বন্ধুত্ব হয়নি, তাই আপনি করেই বলা হয়। তারপর ওরা দুইজন কাজে সাহায্য করলো। এটা অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেল। ফাইলগুলো ম্যানেজারের কেবিনে দিয়ে চলে আসলাম। তারপর অফিস টাইম শেষ হয়ে গেল। আজকে আমরা 6 জন একসাথেই বের হলাম। নাইদাও আমাদের সাথে বের হলো। আমার কাজে সাহায্য করার জন্য সবাইকে কফি অফার করলাম, কিন্তু তিথি কফি খেতে রাজি না, সে ফুচকা খাবে। তার কথা শুনে মেয়েরা সবাই হ্যাঁ বলে উঠলো। তারপর তাদের নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। কি অর্ডার দিলাম! মেয়েরা যে এত ভালোভাবে ফুচকা খেতে পারে আগে জানতাম না। আর গুলা ফুচকা বলতেই মনে হয় পাগল। যা, আজকে 4 জন মেয়েকে দেখে বুঝলাম, বিশেষ করে তিথি আর নাহিদা। কিন্তু আমি আগে কখনো ফুচকা খাইনি, তা ওদের খাওয়া দেখে অনেক কষ্টে অল্প খেলাম। ফুচকা খাওয়া শেষে বিল দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে বাবার সাথে দেখা করলাম। বাবা এখন প্রায় সুস্থ। রাতে বাসা থেকে খেয়েই ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে দেখি 10:30 বেজে গেছে। তাই ফেসবুকে না গিয়ে ঘুমিয়ে গেলাম। আমার গার্লফ্রেন্ডও নাই, তাই ফেসবুকে যাওয়া না যাওয়া একই কথা। আর আমি শুধু সময় কাটানোর জন্যই ফেসবুকে যাই। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার দিকে রওনা দিলাম। উদ্দেশ্য বাবাকে দেখতে যাওয়া। আর গতকালকে ম্যানেজার আমাকে এত কাজের চাপ দেওয়ায় বাবা কিছুটা রেগেছিলেন, যা বাবার সাথে রাতে কথা বলতে কি বুঝেছিলাম। তাই বাবাকে বুঝিয়ে বলতে হবে যেন আজকে ম্যানেজারকে গতকালকের জন্য কিছু না বলে। বাসায় গিয়ে কলিং বেল চাপার একটু পর কাজের লোক দরজা খুলে দিল। আমাকে দেখে সালাম দিয়ে চলে গেল। আর আমি বাবার রুমে চলে গেলাম। তারপর অনেক কথা বলে বাবাকে বোঝালাম। আমার আগের ধারণা ভুল ছিল, কারণ বাবা অনেকটাই রেগেছিলেন, কারণ তিনি অপ্রয়োজনে কারো উপরে কাজের চাপ দেওয়া পছন্দ করেন না। বাবা বুঝিয়ে সবার সাথে সকালের খাবার খেয়ে নীলাকে বাইকে করে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে আসলাম। বাবা আজকে অফিসে আসবে। আজকে আমার আসতে 3 মিনিট লেট হয়ে গেল, তাই আজকে ম্যানেজার আমাকে দাঁড় করালেন। হয়তো কারণ জিজ্ঞাসা করবে। আমি কিছুটা বলতে যাব, তখনই বাবা এসে হাজির হলেন। তাই ম্যানেজার বাবাকে আমার লেটের কথা বললেন। বাবা আমাকে নিয়ে ওনার রুমে নিয়ে গেলেন। তারপর বাবার রুমে গিয়ে কফি খেয়ে আমার কেবিনে চলে আসলাম। আমাকে লেট করে আসতে দেখে নাইমা বলল, কি ব্যাপার নীল, আজকে তোমার লেট? আর স্যার ওনার রুমে নিয়ে তোমাকে কি বললেন? তেমন কিছুই না, কারণ জিজ্ঞেস করলেন। আমি বললাম, স্যার বোনকে কলেজে নামিয়ে দিতে গিয়ে লেট হয়ে গেছে। তারপর স্যার কিছু পরামর্শ দিলেন। স্যার অনেক ভালো, কিন্তু ম্যানেজারটা কেমন যেন। নাইমার সাথে কথা শেষ করে কাজে মন দিলাম। প্রতিদিনের মতো আজকেও সাইফ এসে আমাকে আর নাইমাকে ডেকে নিয়ে গেল। আজকে তিথি আসেনি, সামিরা এসেছে। আর নাহিতা তার বয়ফ্রেন্ডের সাথেই লাঞ্চ করতে বসেছে। তবে কয়েকদিনে প্রায় সবার সাথেই পরিচিত হয়ে গেছি। লাঞ্চ খেতে খেতে সাইফ আজকে ফুচকা খাওয়ার অফার করলো। আমি না করলেও নাইমা জোর করতে না করতে পারলাম না। লাঞ্চ শেষে নাহিদা তার বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দিল। তারপর অফিস শেষে সবাই ফুচকা খেতে চলে গেলাম। সামিরা মেয়ে হইলেও আমার মতো তেমন ফুচকা খেতে পারে না, তাই তিথি, নাইমা আর নাহিদার সাথে বের হলে ওরা জোর করে দেখায়। সামিরাকে আমার ভালোই লাগে, আগে কখনো প্রেম করিনি, আর প্রেমের ব্যাপারে আমার তেমন ইচ্ছে হয় না। সামিরা দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে প্রেম করতে চাইবে। তিথি, নাইমার নাহিদাও কম সুন্দর নয়, তবে সামিরা কেমন যেন একটু বদ মেজাজি, মাঝে মাঝে অল্প একটু কারণেই রাগ দেখায়। আমার সাথেও একটু কম কথা বলে। যাই হোক, সেদিনের মতো ফুচকা খেয়ে সবাই যার যার গন্তব্যে ফিরে গেলাম। এভাবেই প্রতিদিন ফুচকা খেতে যাওয়া শুরু হয়ে গেল। এভাবে 2 মাস চলে গেল। সবার সাথে এখন অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমার প্রতিদিনের কাজ, ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, অফিসে এসে ফুচকা খেতে যাওয়া। এতদিনে ফুচকা ভালোভাবে খেতে শিখে গিয়েছি, আর অনেকটা ভালোই লাগে খেতে। আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে রাফিন, জনি, সুমনদের সাথে রাতে আড্ডা দেওয়া, সব মিলে কাজগুলো করতে এখন ভালোই লাগে। আমার অভ্যাসে রূপ নিয়েছে কাজগুলো। আর এতদিনে সামিরাকে অনেকটাই ভালো লেগে গেছে, তবুও বলতে পারি না। আসলে বলার মতো সাহস হয়ে ওঠে না। তাই ভাবলাম এখন বাবাকে বলে উপরের পোস্টে প্রমোশন নিয়ে নিই, তারপর সামিরার সাথে আরো বেশি মিশতে পারবো, আর আমার ভালো লাগার ব্যাপারে সামিরাকে নক করতে পারবো। তাই পরের দিন সকলে বাবাকে প্রমোশনের কথা বলতে বাসায় গেলাম, কিন্তু বাসায় বাবা ছিলেন না। অনেক সকালেই নাকি অফিসে গেছেন। বাবারা তো সকালে যাওয়ার কারণটা বুঝলাম না, তাই সকালের খাবারকে অফিসে চলে আসলাম। অফিসের সময় এখনো হয়নি, আর 40 মিনিট বাকি আছে। অফিসে এসে দেখি অল্প কয়েকজন কাজ করছে। আমি কেবিনে না গিয়ে বাবার রুমে গেলাম, দেখলাম বাবা কাজে ব্যস্ত, তাই নক করলাম। আমাকে দেখে বাবা বলল, আরে অনন্ত, তুই আয়, ভিতরে আয়। হ্যাঁ বাবা এত সকালে কিসের কাজ করেন? অনেক জরুরি নাকি? আজকে 2টার মধ্যে কাজ শেষ করতে হবে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমাকেও বলতেন, আমি অফিসে চলে আসতাম। এখন অনেক কমে গেছে কাজ, তুমি গিয়ে রেস্ট নাও। বাবা আমাকে কাজগুলো দেখিয়ে দিন তো। তারপর বাবার থেকে কাজগুলো দেখে বাবার পাশে অন্য চেয়ার নিয়ে কাজগুলো করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর পিয়ন এসে কফি দিয়ে গেল। কাজ শেষ করতে 1:30 বেজে গেল। এর মাঝে ম্যানেজার 2 বার এসেছিল কাজের সব তথ্য দিতে। কাজগুলো সব শেষ করে বাবার রুম থেকে বের হয়ে কেবিনে না গিয়ে ক্যান্টিনে চলে গেলাম। আমাকে দেখেই নাইমা বলল, কি ব্যাপার নীল, এখন অফিসে আসলে নাকি? আরে না, আমি তো ও সরি, স্যারের রুমে কাজ করলাম, অনেক চাপ ছিল কাজের। হ্যাঁ, আমরাও তো কাজগুলো করলাম। আজকে অনেক সকালে আসতে হয়েছে। হ্যাঁ, তারপর কথা বলতে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষে ম্যানেজার এসে জানালেন আমাদের কাজটা সঠিক সময় শেষ করতে পারে অনেক উপকৃত হয়েছে কোম্পানি। আর স্যার, আপনাদের কাজের জন্য খুশি হয়ে আজকে
2:30 অফিসের ছুটি ঘোষণা করেছেন। সবাই তো অনেক খুশি। আর আমরা প্ল্যান করলাম আজকে রাতে সবাই একসাথে ডিনার করব। ছেলেরা পাঞ্জাবি আর মেরা শাড়ি পরবে। তাই সবাই অফিস শেষে বাসায় চলে গেল আর আমি ফ্ল্যাটে ফিরে আসলাম। এদিকে আমি তো অনেক এক্সাইটেড, কারণ এই প্রথম সামিরাকে শাড়ি পরা অবস্থায় দেখব। তাই মাকে কল দিয়ে বললাম রাতে যেন না আসে, খাবার না পাঠায়। আর আমি দ্রুত ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বাইক নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখি ওরা কেউ আসেনি, তাই সাহেবকে কল দিলাম। হ্যাঁ নীল, হ্যাঁ কত দূরে তোমরা? এই তো প্রায় চলে এসেছি, 5 মিনিট লাগবে। সামিরা নাহিদারা কোথায়? আমরা সবাই একসাথেই আছি। আচ্ছা আসো। তারপর কল কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। 15 মিনিট পর ওরা সবাই চলে আসলো। ওদেরকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ সামিরাকে শাড়িতে যেমন লাগছিল আমি চোখ সরাতে পারছিলাম না। সামিরাকে দেখেই দাঁড়িয়ে গেছি। কেউ যেন না বুঝে তাই নিজেকে সামলে ওদেরকে হাই দিলাম। তারপর সবাই একটা টেবিলে বসে গেলাম। তারপর সবার দিকে তাকিয়ে দেখে সব মেয়েরাই নীল শাড়ি পরে আসছে, আর ছেলেরা সবাই নীল পাঞ্জাবি। আর আমার পছন্দের কালার নীল, তাই আমি নীল কালারের পাঞ্জাবি পরে আসছি। কিন্তু আমি জানতাম না ওরা সবাই নীল কালারের ড্রেস পরবে। তারপর খাবার অর্ডার দেওয়া হলো। আমি তো মাঝে মাঝে সামিরাকে দেখছি, সবগুলো মেয়েকেই সুন্দর লাগছে আর সবার সাথে গল্প করছি। একটু পর খাবার চলে আসলো। খাবার শেষে অনেক সময় বসে আড্ডা দেওয়া হলো। আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেছে। তাই আর দেরি না করে সবাই বেরিয়ে গেলাম। ওরা 6 জন 3টা সিএনজি নিয়ে চলে গেল। নাহিদা আর সবুজ, সাইফ আর নাইমা, তিথি আর সামিরা। আর আমি বাইক নিয়ে ফ্ল্যাটে ফিরে গেলাম। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম যেন আমার সাথে বিরোধিতা করছে। কিছুতেই ঘুম আসছে না, শুধু সামিরার শাড়ি পরা চেহারাটা চোখের সামনে আসছে। রাতে আর ঘুমানো হলো না। সকালের দিকে একটু ঘুম আসছিলাম, কিন্তু মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। এই অনন্ত, এত বেলা হয়ে গেল, উঠে যা। মা ঘুমোতে দাও, রাতে এমনিতেই ঘুমোতে পারিনি। কেন, রাতে কি চুরি করতে গেছিলি নাকি? কেমন করে ঘুমোবো? না মা, কিছুই না, এমনিতেই ঘুমের মাঝে মাকে সব বলে দিয়েছিলাম। হাই হাই। শাকি, বললাম তোমা কিছু না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:50 বাজে। মা খেতে দাও, আজকে অনেক দেরি হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে কোনো মতে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে যেতে 20 মিনিট লেট। রাস্তায় জ্যাম থাকলে আমার কি দোষ বলেন? তার কোনো দিকে না তাকিয়ে কেবিনে দিকে পা বাড়ালাম, কিন্তু যেতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কাটা একটু জোরেই হয়েছিল, তাই তো পড়ে গেলাম। তারপর সামনে তাকিয়ে দেখি তিথি। সরি, আসলে একটু লেট হয়ে গিয়েছিল, তাই খেয়াল করতে পারিনি। আমি তো ব্যথা পেলাম তোমার লেটের জন্য। আজকে আমার কোমর মনে হলো গেল। আরে কি বলো? হাত দাও, উঠে পড়ো। তারপর তিথিকে টেনে তুলে দিলাম। কেন? ধন্যবাদ। এই যে আমাকে টেনে তুললে, আর আমি দাঁড়িয়ে মনে হইল আমার কোমর ঠিক আছে। ও আচ্ছা, আমি যাই। তারপর কেবিনে চলে আসলাম। এসে নাইমার সাথে কথা বলে কাজ করতে থাকলাম। আজকে লেট করাতে ম্যানেজার কিছুই বলতে আসেনি। একটু পর মনে হলো আমার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি তিথি কফি নিয়ে দাঁড়িয়ে আছে। নাও কফি। ধন্যবাদ। দেখে তো মনে হয় রাতে ঘুমাও না। আরে আমি আর কিছুই বলতে পারলাম না। হ্যাঁ, প্রথমে দেখে আমার তাই মনে হয়েছিল। তা কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে নীল? কাউকেই না নাইমা। আসলে কালকে রাতে খাবার খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই রাতে ঘুমোতে লেট হয়ে গেছে। তুমি তো কালকে রাতে তেমন ভালোভাবে খেলেই না, শুধু আশেপাশে তাকিয়ে দেখতেছিলে। হেরে, তার মানে ওরা সবকিছুই বুঝে গেছিল। আরে নীল, কি ভাবো? এত ভাবতে হবে না। নাইমা চুপ করতো। আর আজকে কিন্তু আমি ফুচকা খাওয়াবো। তাই নাকি? ভালোই হবে। হ্যাঁ, ভালোই হবে। আমার এই কথা শুনে নাইমা হেসে দিল, আর তিথি আমার দিকে কেমন করে তাকালো। আমি তাদের কিছুই বুঝলাম না। তার কথা না বাড়িয়ে কফি শেষ করে কাজে মন দিলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। আজকেও সাইফ এসে ডেকে নিয়ে গেল। গিয়ে দেখি আজকে শুধু নাইদা আর সবুজ বসে আছে। আমরা গিয়ে বসলাম। তার একটু পর তিথি আর সামিরা আসলো। আমার চোখ শুধু সামিরাকেই দেখতে থাকলো। দেখেই যেন ঘোর লেগে যায়। হঠাৎ নাইমার কথায় ঘোর ভাঙলো। নীল, এত কি ভাবো? না, কিছু না। না ভাবলেই ভালো।
নাইমার কথা শুনে তিথি মুচকি হেসে দিল। আজকে আমি এদের দুজনের আচরণ কিছুই বুঝতে পারছি না। তার কিছুই না ভেবে লাঞ্চ শেষ করলাম। তারপর সবাই অনেক গল্প করলো। লাঞ্চ টাইম শেষ হলে কেবিনে এসে আবার কাজে মন দিলাম। অফিস শেষে সবাই চলে গেলাম ফুচকা খেতে। আজকে তিথিকে দেখে কেমন যেন অনেক খুশি মনে হচ্ছে, কিন্তু কি কারণ তাও বুঝতে পারছি না। না, এত ভাবতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। তাই সব ভাবনা বাদ দিয়ে ফুচকা খেয়ে ফ্ল্যাটে চলে আসলাম। এসে রাফিন, সুমন, জনি সবাইকে ফ্ল্যাটে আসতে বললাম। অনেকদিন আড্ডা দেওয়া হয় না, আর মাকে বললাম যেন বেশি করে খাবার পাঠিয়ে দেয়। সন্ধ্যা 7টার দিকে ওরা সবাই চলে আসলো। তারপর জমিয়ে আড্ডা দিলাম, আর সবাইকেই সামিরাকে ভালো লাগে এই কথা বললাম, আর কাউকে যেন আগে না বলে এই কথা বলে দিলাম। আমি জানি ওরা আমার অনুমতি ছাড়া কাউকেই বলবে না। সবাই তো আমার কথা শুনে সেই লেভেলে খুশি, কারণ সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমার নয়। তারপর মা রাতে খাবার পাঠালে। রাতের খাবার খেয়ে কিছু সময় ওদের থেকে আইডিয়া নিলাম কেমন করে সামিয়াকে প্রপোজ করতে পারি। ওরা একজন একভাবে প্রপোজের কথা বলে, তাই ওদের থামিয়ে বললাম আচ্ছা আরো কিছুদিন চাই, তারপর আমি নিজে ভেবে নিজের ইচ্ছে মতো প্রপোজ করব। হ্যাঁ কর, তবে ট্রিট যেন মিস না হয়। ট্রিট মিস করলে তোর গপ থাকবে না, নিয়ে ভেগে যা। তাহলে তোর গল্পের কি হবে? এটা তোকে ভাবতে হবে না। এমন কিছু সময় গল্প করে ওদের বিদায় দিয়ে ফেসবুকে গিয়ে দেখি নাইমা, সামিরা, মার্জিয়া, সাইফ অ্যাক্টিভ আছে, তাই ওদের সাথে কিছু সময় গল্প করলাম। সামিরা রিপ্লাই একটু লেট করে, কিন্তু মার্জিয়ার SMS দেওয়ার পরেই রিপ্লাই দেয়। রাত 10:30টার দিকে ফেসবুক থেকে সবার থেকে বিদায় নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম, কারণ প্রতিদিন অফিসে লেট করে যাওয়া যাবে না। দেখি আজকে রাতে আবার কেমন ঘুম হয়। আজকেও দেখি ঘুম আমার সাথে বিরোধিতা শুরু করে দিয়েছে। শুধু সামিরার কথা ভাবনায় চলে আসছে। আবার আজকে নাইমার তিথির ব্যবহার কেমন যেন মনে হলো। তিথি আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে। এমনভাবে তাকানোর মানেটা কি? সামিরা তো কখনো আমার দিকে এমনভাবে তাকায় না। সামিরা হয়তো মাঝে মাঝে আমাকে নিয়ে বিরক্ত বোধ করে, কিন্তু সামিরাকে যে আমার বেশি ভালো লাগে, তাই তো সামিরার সাথে সবসময় আগে থেকে কথা বলতে চাই। মাঝে মাঝে আমি কল দিই, তবে নাইমা, সাইফ, নাহিদা মাঝে মাঝে আমাকে কল দেয়, আর তিথি প্রায় কল দেয়। না, আমি এগুলো নিয়ে ভাবতে পারছি না। মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ভাবতে না চাইলেও সবকিছু একাই ভাবনাতে চলে আসছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। আসলে মায়ের কাছে আমার ফ্ল্যাটের অন্য একটা চাবি আছে, তাই ভিতরে ঢুকতে সমস্যা হয় না। এই ভাইয়া উঠে যা, 8:20 বেজে গেছে। হেই, যা তো, ঘুমোতে দে। ভাইয়া না উঠলে মাকে ডেকে নিয়ে আসি, আর তোর অফিসে লেট হয়ে যাবে তো। কয়টা বাজে? 8:22 বাজে। নীলার কথা শুনে ঘুম একাই চলে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মা সব খাবার টেবিলে রেখে বসে আছে। আমাকে দেখি মা বলল, কি রে, তুই রাতে ঘুমাস কখন? কেন মা? 10টার দিকে। তাহলে উঠতে এত লেট হলো কেন? আসলে মা রাতে এখন ঘুম অনেক ভালো হয়, তার জন্যই হয়তো। নাকি ভাইয়া কাউকে নিয়ে স্বপ্ন দেখিস? মায়ের খাবি? তুই একটা বিয়ে করলে তো পারিস, আমাকে এত সকালে এখানে আসতে হতো না। মা বললাম তো আগে অফিসের সবকিছু বুঝে নেই, তারপর বিয়ে করে বাসায় থাকবো। আর তোমার এখানে আসতে সমস্যা হলে এসো না। হয়েছে, আর এত ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি অফিসে যা। তারপর খাওয়া শেষ করে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। আজকে 2 মিনিট আগে আসতে পারলাম। বাইক রেখে ভেতরে যাওয়ার পথে তিথি আর সামিরার সাথে দেখা। হাই। হাই নীল। কিন্তু সামিরাকে দেখে সবসময়ের মতো স্বাভাবিক মনে হলো, আর আমার সাথে কথা বলারও তেমন আগ্রহ নেই। কিন্তু সামিরাকে কেমন করে বুঝাই, তোমার কথা ভাবতেই আমার নির্ঘুম রাত কাটে। কিন্তু তাদের সাথেই অফিসের ভেতরে গেলাম, গিয়ে দেখি নাইমা চলে আসছে। তারপর নাইমার সাথে কিছু কথা বলে কাজে মন দিলাম। তারপর মনে হলো বাবার সাথে আমার প্রমোশনের কথা বলতে হবে। প্রমোশন হলে সামিরার সাথে বেশি সময় থাকতে পারবো, আর আমার যে সামিরাকে ভালো লাগে তা বোঝাতে পারবো। তাই বাবার রুমে গেলাম। স্যার, আসতে পারি? আসো। বাবা ব্যস্ত নাকি? না, বল কি বলবি। আসলে বাবা, আমি প্রমোশন নিতে চাইছিলাম। প্রমোশন দিবে? এত প্রমোশন বাদ দিয়ে এই চেয়ারের দায়িত্ব নিয়ে নাও, আর ছেলের মুখে বাবা ডাকটাও শুনতে হবে না আমাকে। বাবা, আগে তো একটু চাপ নিতে শিখি, তারপর তোমাকে ফুল রেস্ট দিয়ে আমি সব সামলে নিব। তা হঠাৎ প্রমোশনের দরকার হবে কেন তোমার? বাবা, একটা লক্ষ্য আছে, যা তোমাকে পরে জানাবো।
আচ্ছা, সামনের মাসেই তুমি প্রমোশন পেয়ে যাবে। ধন্যবাদ বাবা। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা। আমি জানি বাবা আমাকে প্রমোশনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না। আর মাত্র 12 দিন আছে এই মাসে, তারপরে আমার প্রমোশন হয়ে যাবে আর সামিরের সাথে কাজ করতে পারবো। এগুলো ভাবতে ভাবতে কেবিনে চলে আসলাম। আমাকে হাসি মুখে দেখে নাইমা জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীল, তুমি এত খুশি? তবে কারণ পরে বলবো, এখন না। আচ্ছা। তারপর কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চ করে আড্ডা দিয়ে আবার কাজ করলাম। মাঝে একবার তিথি আমাকে কফি দিয়ে গিয়েছিল। আমি তিথি ব্যাপারটা বুঝতে পারি না। অফিস শেষে আজকে সবাই আমি ফুচকা খাওয়ালাম। তারপর ফ্ল্যাটে এসে রাফিনকে আমার প্ল্যানের কথা জানালাম। রাফিন সম্মতি দিল আর অপেক্ষা করতে লাগলাম কবেই মাসটা শেষ হবে। এই প্রথম আমি এত সময় অপেক্ষা করব। এইভাবে প্রতিদিন কাজ করতে থাকলাম আর সামিরাকে বোঝানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু এতে তেমন লাভ হলো না। অবশেষে 11 দিন শেষ হয়ে গেল। আজকে কাজের সময় বাবা আমাকে তার রুমে ডেকে নিয়ে প্রমোশন লেটারটা দিয়ে দিল। আমি তো এখন অনেক খুশি। তারপর লাঞ্চের সময় সবাইকে আমার প্রমোশনের কথা জানালাম। সবাই অনেক খুশি, তবে তিথিকে দেখে মনে হলো আমার থেকে তিথি বেশি খুশি। আর আমার প্রমোশন উপলক্ষে আমাকে সবাইকে লাঞ্চ করালাম আর অফিসে এসে ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম। এই প্রথম সামিরা আমার সাথে আগে কথা বলল। ফুচকা খাওয়া শেষে মিষ্টি নিয়ে বাসায় গেলাম, সবাইকে মিষ্টি খাওয়ালাম আর প্রমোশনের কথা বললাম। এই কথা শুনে নীলা বলল, ভাইয়া আমাকে কিন্তু কালকে শপিং এ নিয়ে যেতে হবে। যথা আজ্ঞা আপুমনি। এই তো আমার কিউট ভাইয়া। তারপর রাতে খাবার শেষে ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে এসে রাফিন, জনি আর সুমনকে কল দিয়ে আসতে বললাম, কারণ কালকে অফিস বন্ধ। আজকে রাতে সবাই জমি আড্ডা দিব। রাত 9টার দিকে ওরা সবাই আসলো। তারপর জমি আড্ডা দিলাম, মুভি দেখলাম। রাত 1টার দিকে ওরা সবাই চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। যাই আজকে ঘুমাই। গুড নাইট। পরের দিন ঘুম ভাগলো নীলার ডাকে। এই ভাইয়া উঠে যা। এই যা তো, সকাল সকাল বিরক্ত করিস না। এখন 10টা বাজে, মা আর বাবা তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। এই কথা শুনে আর না উঠে পারলাম না। নীলা, বাবা কখন আসছে? এই তো মাত্র 20 মিনিট আগে। তো আমাকে আরো আগে ডাকবি না? আমার নবাবজাদার ঘুম কি ভাঙলো? হ্যাঁ, মাদার অফ নবাবজাদা, আমি তো উঠেই গেছি। পাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তোর বাবা এসে অপেক্ষা করতেছে আর তুই গরুর মতো ঘুমাইতেছিস। এই কথা বলেই মা চলে গেল। হ্যাঁ, নীলা হাসছে। কিরে, শাকচুন্নির মতো হাসিস কেন? ভাইয়া। তারপর আমার দিকে তেড়ে আসতে নিলেই আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। কি আব্বাজান, এত লেট করে উঠলেন? বাবা, আজকে শুক্রবার তো, তাই একটু আরাম করে ঘুমিয়ে নিলাম। ও আচ্ছা, তবে কালকে থেকে তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ বাবা, জানি তো। এমন কথা বলতেই সকালের খাবার খাওয়া শেষ করলাম। তারপর আবার 4 জন মিলে লুডো খেলতে লাগলাম। এমন সময় খুব কম পাওয়া যায়, তাই একটু মজা করার জন্য খেলাটা শুরু করলাম। আমি আর বাবা 1 জোড়া এবং মা আর নীলা 1 জোড়া। অবশেষে আমরা জিতে গেলাম। তারপর আজান দিলে আমি আর বাবা নামাজ পড়তে গেলাম। মা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল আর নীলা গেমস নিয়ে। নীলা আবার পাবজি গেম খেলে। নামাজ শেষ করে এসে একটু রেস্ট নিয়ে দুপুরে খাবার শেষ করলাম। তারপর পরে শুরু হলো নীলার জ্বালাতন। ভাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কেন? যেন আমি কিছুই জানি না। কেন মানে? তুই কালকে কি বলেছিলি? কাকে কি বলেছিলাম? ভাইয়া, আমি কিন্তু আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। আরে আমার পিচ্চি বোন রে, থাক আর কান্না করতে হবে না। যা, রেডি হয়ে আয়। আমি রেডি। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর, আমি 1 ঘন্টা পরে আসছি। ভাইয়া 10 মিনিট থেকে 1 মিনিট বেশি লাগলে কিন্তু আমি এইখানে থেকে চলে যাব। আচ্ছা, তোকে যেতে হবে না। তারপর আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেলাম। নীলাও মায়ের মতো অনেকটাই রাগী। তারপর রেডি বের হলাম। শুক্রবারের দিনও বাবা আর মা ঘুরতে বের হয়। আগে কোথায় যাবি? আগে ঘুরবো। তারপর নীলার কথা মতো ঘুরতে থাকলাম। সন্ধ্যার একটু আগে শপিং করতে মলে গেলাম। নীলা ওর সব পছন্দের জিনিস কিনছে আর আমি বাহিরে দাঁড়িয়ে আছি। এমন সময় পাশের থেকে কে যেন ডাক দিল।
পাশে ফিরে দেখি তিথি, নাইমা আর সামিরা একসাথে। আমি তো সামিরাকে দেখেই আবার ক্রাশ খেলাম। তবে সবাইকে দেখেই ক্রাশ খাওয়া যায়, হালাই দিল লুচ্চা। তোমরা এখানে? হ্যাঁ, শপিং করতে আসলাম। তো তুমি এইখানে কি করো? গপ নিয়ে আসছো নাকি? আরে না, ছোট বোনকে নিয়ে আসছি। তো তোমার ছোট বোন কোথায়? এই রে, এখন তো কেস খেয়ে যাবো। নীলাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে না, কারণ আপনারা ভালো করেই জানেন। আই, কি হলো? কি ভাবো এত? না কিছু না, আসলে আমার ছোট বোন তো বাসায় চলে গেছে। তো চল কফি খাই সবাই মিলে। আমি যে এখন ওদের কি বলি সেটা ভেবে পাচ্ছি না। নীল, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? না, তবে আমার বন্ধুরা কল দিয়ে দ্রুত দেখা করতে বলছে। আবার তোমাদেরকে কেমন করে না বলি, এটা নিয়ে ভাবছি। আরে এই ব্যাপার, সমস্যা নাই, অন্য একদিন খাওয়ানো যাবে। হ্যাঁ, আজকে আমরা এমনিতেই এখন বের হয়েই যাব। অনেক সময় বাসা থেকে বের হয়েছি। আমি ওদের কথা শুনে হাফ থেকে বাঁচলাম। তো বাই, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, আমাকে ছেড়ে তো আগেই প্রমোশন পেয়ে গেলে। আরে তোমার প্রমোশনটাও তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ তো ভেবো না। দোয়া করো। তারপর ওদের বিদায় করে দিয়ে নীলার কাছে গেলাম। কিরে, তোর শপিং শেষ হলো? হ্যাঁ ভাইয়া। তারপর মার বাবার জন্য কিছু শপিং করে বিল দিয়ে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে মা বাবাকে তাদের গিফট দিলাম, আর নীলা তার সব ড্রেস দেখালো। তারপর সবাই মিলে রাতের খাবার খেলাম। খাবার খাওয়া শেষে ফ্ল্যাটে ফিরে আসলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কেমন করে সামিরাকে প্রপোজ করব। কিন্তু সামিরার সামনে গেলেই তো সব ভাবনার কথা প্যাচ লেগে যায়, শুধু সামিরার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তারপর না ভেবেই সামিরাকে কল দিলাম। সামিরা রিসিভ করে। হ্যালো, কি বলছেন? আমার নাম্বার চিনতে পারলে না? ও তুমি? হ্যাঁ বলো, কি জন্য কল দিলে? কেন, আমি কি কল দিতে পারি না? দরকার ছাড়া তো কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও আচ্ছা, ভালো থাকেন। এই কথা শুনে কিছুটা খারাপ লাগলো, তাই কল রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম, সামিরা সবার সাথেই জেদ দেখায়, কারোর সাথে নিজের প্রয়োজন ছাড়া কথা বলে না। নিজের সুন্দরতা নিয়ে অহংকার করে নাকি? এসব ভাবতে ভাবতে দেখি ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখি তিথি কল দিয়েছে। তারপর রিসিভ করলাম। তিথির সাথে অনেক সময় কথা হলো। তিথি ব্যবহারে মাঝে মাঝে অবাক হই, দেখে মনে হয় আমি ওর বয়ফ্রেন্ড। না, এত কিছু ভাবতে পারছি না, আগে সামিরাকে নিয়ে ভাবতে হবে। আমি সামিরাকে প্রপোজ করতেই হবে। তারপর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর ভাবতে লাগলাম। কিছু সময় পর, হো, এই আইডিয়াটাই অনেক কাজে দিবে, আর আইডিয়াটা খারাপ না। তারপর আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। কালকে থেকে আইডিয়াটা কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সামিরাকে প্রপোজ করতে হবে। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। আজকে মা আসেনি মনে হয়। খাবার টেবিলে গিয়ে দেখি খাবার রাখা আছে, হয়তো ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর সকালের খাবার খেয়ে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। আজকে থেকে আমার দায়িত্ব বেশি হয়ে যাবে। তবে ভালো লাগছে এই ভেবে যে সামিরার সাথে আরো বেশি সময় কাটাতে পারবো আর আমার মনের কথা বোঝাতে পারবো। এইসব ভাবতে ভাবতে বাইক রেখে অফিসের মধ্যে প্রবেশ করলাম। তারপর সরাসরি বাবার রুমে চলে গেলাম। গিয়ে নক করলাম। আমাকে দেখি বাবা ভিতরে যেতে বললেন। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তারপর বাবার সাথে কথা বলতে লাগলাম। বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার আমাকে নিয়ে নতুন কেবিনে বসিয়ে দিলেন আর আমার কাজগুলো বুঝিয়ে দিয়ে গেলেন। আমার কেবিনটা তিথি আর সামিরার পাশেই, নাহিদা থেকে একটু দূরে, কিন্তু নাহিদা ভালোভাবে কিছু দেখা যায়। তারপর আমি নতুন কেবিনের সবকিছু দেখতে থাকলাম। এমন সময়, নতুন কেবিন কেমন লাগতেছে মিস্টার নীল? হ্যাঁ বেশ ভালো, আর তোমার পাশে থাকাতে আরো বেশি ভালো লাগছে। সামিরা কি কাজের অনেক চাপ নাকি? সামিরা আগে কিছুই বললো না, তাই আমি এই কথা জিজ্ঞেস করলাম। কাজের সময় আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নই। সামিরার কথা শুনে আমার একটু খারাপ লাগলো, তাই আমিও আর কিছু বললাম না। তারপর কফি খেয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে খেয়াল নাই। হঠাৎ মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি নাইমা। আরে নাইমা, তুমি কখন এলে? এই তো 4 মিনিট আগে। তো আমাকে ডাক দিবে না? দেখলাম খুব মন দিয়ে কাজ করতেছো, তাই আর বিরক্ত করলাম না। প্রমোশন পেয়ে অনেক ব্যস্ত হয়ে গেছো? প্রথম দিন, তাই একটু কাজ করছিলাম।
লাঞ্চ করতে যাবেন না স্যার? হ্যাঁ, যাবো তো। এই চল সবাই, আজকে লেট হয়ে গেল। আজকে সবাই একসাথে লাঞ্চ করতে ক্যান্টিনে গেলাম। কেউ বাসা থেকে টিফিন করে লাঞ্চ নিয়ে আসে না। তারপর সবাই আমাকে আমার নতুন কাজের কথা জানতে চাইল। ওরা কেউ জানে না আমি লন্ডন থেকে পড়া শেষ করে আসছি। সবাই জানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করছি। আমি আমার কাজের কথা বললাম। তারপর আরো কথা বলতে বলতে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে আবার সে কাজে মন দিলাম। দেখতে দেখতে অফিসের সময় প্রায় শেষ হতে চলল। মাঝে মাঝে নাহিদা, তিথি, সাইফার, সবুজের সাথে কথা হয়েছিল, কিন্তু সামিরা কাজের সময় ছাড়া, প্রয়োজন ছাড়া কথাই বলে না। অফিসে আমি আজকে ফুচকা খেতে যেতে না চাইলেও সবাই জোর করে নিয়ে গেল। ফুচকা খাওয়া শেষে ফ্ল্যাটে এসে ড্রেস ফ্রেশ হয়েই শুয়ে পড়লাম। ভাবলাম একটা বড় ঘুম দিব, কিন্তু একটু পরেই ফোন বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি জনি কল দিয়েছে। রিসিভ করে, হ্যাঁ বল। কিরে, কই তুই এখন? ফ্ল্যাটে আছি। আচ্ছা, ওয়েট কর, আমরা আসতেছি। না, এখন আর ঘুমানো হলো না, তাই ফেসবুকে গিয়ে দেখি সাইফ আর নাইমা অ্যাক্টিভ আছে। এদের তো প্রেম কোনো লুকোচুরি করতে হয় না। তাও এদের সাথে একটু কথা বলতে লাগলাম আর নিউজ পেটে ঘুরতে লাগলাম। আর অনেকদিন কোনো পোস্ট দেওয়া হয় না, তাই আজকে নিজের একটা পিক পোস্ট করে দিলাম, কিন্তু ক্যাপশন কিছুই দিলাম না। একটু পরে দরজায় কলিং বেলের আওয়াজ এলো। জনি এসেছে হয়তো। খোলা আছে, চলে আয়। আমার কথা শুনে জনি ভিতরে এলো। কিরে, কি মনে করে? তুই তো কোনোদিনও আমাদের বাসায় যাবি না, তাই তোকে নেওয়ার জন্য ব্যবস্থা করলাম। এখন সময়ের খুব অভাব রে। এই নে। কিসের কার্ড? খুলে দেখ। খুলে দেখলাম জনির বিয়ের কার্ড। আর এটা লাভ ম্যারেজ, গতকালকে ঠিক হয়েছে, আর প্ল্যান করা 7 দিন আগের। সামনের মাসে বিয়ে। তোদের বাসায় গিয়ে কার্ড দিয়ে আসছি, আর তোকে আলাদাভাবে দিলাম। তোরা তো লাভ করে লাভার হয়ে গেলি, আর আমি? কেন, তোর কিছু হয় নাই? না রে। তারপর জনি সামিরার কথা অনেক কিছুই বললাম। আমার সাথে কেমন কথা বলে, ফেসবুকে কেমন কথা হয়। শোন, তুই এখন একটা কাজ করতে পারিস। কি কাজ? আঙ্কেলকে বলে এখন থেকে বাইরে যে কোনো একটা প্রজেক্টের তুই সামিয়ার সাথে যাবি। এতে অনেক বেশি সময় পাবি। ওদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবি। ওর কোনো ফ্রেন্ড হেল্প নিবি। আর ধৈর্য ধর, কারণ আমি সুমনার পিছু অনেকদিন ঘুরেছি। তোর আইডিয়াটা খারাপ না। তারপর আরো কিছু সময় গল্প করলাম। রাতে মা খাবার পাঠিয়ে দিল। জনি আর আমি খেয়ে নিলাম। তারপর একটু পর জনি চলে গেল আর আমি শুয়ে গেলাম ঘুমানোর জন্য। পরের দিন অনেক সকালেই ঘুম ভেঙে গেল, তাই নিজ হাতে কফি বানিয়ে নিয়ে ছাদে চলে গেলাম। অনেকদিন পর আজকে সকালের আবহাওয়া উপভোগ করতে পারছি। ছাদে বসে আছি আর সাথে কফি। মন ভালো করার ভালো একটা মাধ্যম। এমনভাবে 30 মিনিট থাকার পর নিচে এসে গোসল করে রেডি হতে দেখি মা এসে হাজির। মায়ের মুখে কেমন রাগ রাগ ভাব, তাই মাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কি ব্যাপার মা, এমন মুখ গোমরা করে আছো কেন? যা, তোদের কাউকেই আমার সাথে কথা বলতে হবে না। কেউ আমার কথা শোনেই না। কে আবার তোমার কোন কথা শুনলো না? কেন, তুই আমার কোন কথা শুনছিস? এখন তোর বাবাও আমার কোনো কথাই শুনতে চায় না। আমি আবার তোমার কোন কথা শুনলাম না মা? কেন, তোকে বলতেছি একটা বিয়ে কর। তুই কি আমার কথা একবারও শুনলি? এবার বুঝলাম না মা কেন এমন রাগী ভাব নিয়ে আছে। মা, বললাম তো আর কয়েকদিন পর বিয়ে করি। এখনো তো প্রেম করতে পারলাম না। তোর দ্বারা প্রেম কখনো সম্ভব না। আচ্ছা মা, আমি তোমাকে দেখিয়ে দিব, আর প্রেম করেই বিয়ে করব। আমি বেঁচে থাকতে করলেই হয়। মা আমাকে রাগানোর জন্যই বললো, এটা বুঝে গেছি। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, যাও। দেখবো। এখন কথা বাদ দিয়ে খেয়ে অফিসে যা। ও, ভুলেই গিয়েছিলাম। ও মা, আজকে খাইয়ে দাও তো। আচ্ছা আয়। এ বাচ্চা ছেলের সাথে যে কে প্রেম করবে সেই কথাই শুধু ভাবি। মা, তোমায় তো চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি খা।
তারপর মায়ের হাতে খেয়ে বাইক নিয়ে অফিসে চলে আসলাম। আজকে থেকে জনির দেওয়া আইডিয়াটা কাজে লাগাতে হবে। অফিসে এসে কেবিনে না এসেই বাবার রুমে চলে গেলাম, গিয়ে নক করলাম। আমাকে দেখে বাবা ভিতরে যেতে বললেন। আজকে প্রথমেই আমার রুমে কিছু দরকার? হ্যাঁ বাবা। বল। বাবা, এখন থেকে বাহিরের সব প্রজেক্টে সামিরার সাথে আমিও যাব। এখন এটা নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, সব পরে বলবো। বুঝলাম, আচ্ছা যাও, আমি দেখব। আমি জানি বাবা আমাকে না বলবেন না, বাবার সাথেই আমি বেশি কথা শেয়ার করি। তারপর আমার কেবিনে এসে নিজে থেকেই সবার সাথে কথা বললাম। নাইমার সাথে আসার সময় দেখা করে এসেছি, তারপর কাজ করতে থাকলাম। লাঞ্চের সময় আজকে নাইমা এসে সবাইকে ডেকে নিয়ে গেল। আসলে কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে যায় বুঝেই যায় না। লাঞ্চ শেষ করে কেবিনে এসে বসে কাজ করতে থাকলাম। এমন সময় বাবার কেবিনে আমার ডাক পড়লো। আমি গেলাম, নক করে ভেতরে গেলাম। হ্যাঁ অন্তর, বসো। তুমি যে বলেছিলে বাইরের প্রজেক্টে সামিয়ার সাথে যেতে চাও, তেমন একটা বাইরের প্রজেক্টের কাজ পেয়ে গেলাম আজকে। আমি তো খবরটা শুনে অনেক খুশি। তো বাবা, আমরা কবে যাচ্ছি আর কোথায় যেতে হবে? সেটাই তোমাকে পরে জানাবো। আর কে কে যাবে তা এখনো শিওর করি নাই। আচ্ছা বাবা, এখন তাহলে আসি। তারপর মনে খুশি নিয়ে কেবিনে চলে আসলাম। তেমন কাজ ছিল না, তাই কফি নিয়ে খেতে লাগলাম। কিন্তু সামিরাকে দেখে মনে হচ্ছে অনেক ব্যস্ত। সামিরা অনেক কাজের চাপ নাকি? চোখে দেখেও যদি আবার জিজ্ঞেস করো কেমন লোক, হ্যাঁ একটু ছিল। তাই হেল্প করবো নাকি? এত কাজের চাপ এখন না করাটাও ঠিক হবে না। হ্যাঁ, হেল্প করলে একটু ভালো হয়। মনে মনে একটু খুশি হলাম, বুঝেনি তো, প্রিয় মানুষ বলে কথা। তারপর সামিরাকে হেল্প করতে থাকলাম। একটু পর তিথি এসেও হেল্প করলো। অবশেষে আজকেও সবাই ফুচকা খেতে থাকলাম। সামিরাও আজকে আমার সাথে নিজে থেকেই অনেক গল্প করছে। যাক, নীলের সাথে একটু কথা বলে সময় কাটালেই আমার অনেক কাজে হেল্প পাবো ওকে দিয়ে। এই নীল এমন কেন? আমি ওকে পছন্দ করি, এটা কি বোঝে না হাদারাম? অনেক তো খাওয়া হলো, এবার যাওয়া যাক। হ্যাঁ চল। বাই নীল। বাই। মুচকি এসে সামিরাই প্রথম নিজে থেকে বাই বললো। উফ, কত ভালো লাগছে এখন। তারপর বাইক নিয়ে ফ্ল্যাটের দিকে রওনা হলাম। ফ্ল্যাটের সামনে এসে দেখি রাফিন, জনি আর সুমন দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে যেতেই, কিরে তোকে কতবার কল দিলাম, রিসিভ করলি না কেন? আজকে সারাদিনে একবারও ফোন হাতে নেই নাই। জনির কথা শুনে পকেট থেকে ফোন বের করে দেখি সত্যি অনেকগুলো মিস কল। ফোন সাইলেন্ট হয়ে গেছিল, আমি বুঝতেই পারি নাই। শোন, জনির বিয়ের সব প্ল্যানিং করতে হবে। এখনো তো 25-26 দিন বাকি আছে, এত তাড়াতাড়ি প্ল্যানিং করে কি হবে? কেন, কাজের কথা শুনে ভয়ে পালিয়ে যাবে নাকি? আচ্ছা, আমরা এখানে না দাঁড়িয়ে চল আগে রুমে যাই। তারপর সবাই রুমে গেলাম। ওদের বসতে বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ওরা আমায় নিয়ে কি যেন বলছিল। কিরে, আমার নামে কি বলিস এমন করে? বলতেছিলাম তোর প্রেম কত দূর কি হলো, আর কিছুই তো জানালি না। এখনো প্রপোজ করি নাই। আমি যে আইডিয়া দিলাম কেমন হলো রে? হয়তো কাজে দিবে। আচ্ছা, এই কথা পরে হবে। এখন বল কি প্ল্যান করবি? তারপর সবাই মিলে কিছুটা প্ল্যান করে ফেললাম। রাতের খাবার সবাই বাকিরে খেতে গেলাম। বাইরে থেকে খেয়ে এসেই ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফেসবুকে লগ ইন করলাম। দেখি তিথি, সামিরা, নাইমা, নাহিদা, সাইফ, সুজন সবাই অ্যাক্টিভ আছে। আমি প্রথম সামিরাকে নক করলাম। হাই মিস। যাক, সামিরা দেখে আজকে লেট না করে রিপ্লাই দিল, তাই সামিরার সাথে কথা বলতে থাকলাম। হাই নীল, কি করো? তার মাঝে তিথি নক করলো আমাকে। এই তো শুয়ে আছি, তুমি? এই তো বসে আছি। ডিনার করছো? হ্যাঁ। আর আমার সব খবর নিতে থাকলো। এমন ভাবে খবর নাই যেন মনে হয় আমি ওর হাজবেন্ড। এমন ভাবে সামিরা আর তিথির সাথে বেশি কথা বললো, অন্যদের সাথে অল্প। ওরা ওদের নিয়ে ব্যস্ত। অনেক রাত হওয়ায় ফেসবুক থেকে বিদায় নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আজকের দিনটা অনেক ভালোই গেল। তারপর নীলকে নিয়ে ভাবতে লাগলো। নীল সবার থেকে আমার সাথে এই কথা বলতে চায় বেশি। বলবেই তো, সবার থেকে আমি বেশি সুন্দর। আমার পিছে কত ছেলে ঘুরে।
তবে নীলের সাথে কিছু সময় কাটানো দরকার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এই নীল, এমনটা কেন? আমি মেয়ে হয়ে কেমন করে ওকে বোঝাই, আবার কাউকে এই কথাগুলো বলতেও পারি না। কালকে নাইমাকে বলে দেখবো সাহস করে। হ্যাঁ, আমাকে নাইমাই সাহায্য করতে পারে। যাই, এখন ঘুমাই। তারপর তিথিও ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম ভাঙলো কলের রিংটনের শব্দে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি তিথি কল দিয়েছে। কল রিসিভ করলাম। হ্যাঁ বল। উফ, রাগ করে নাই। সকালে ঘুম থেকে উঠেই হাদারামের কথাটা মনে পড়লো, তাই কল দিলাম। ভেবেছিলাম সকালে ঘুম ভাঙার জন্য হয়তো রাগ করবে, কিন্তু নরম ভাবেই তো বলল, হ্যাঁ বলো। এই যে অনেক ঘুম দিয়েছেন, এখন উঠে যান। ঘুম দিয়েছেন, এখন উঠে যান? এই মেয়ে সকালে ফোন দিয়ে এমন ভাবে বললো যেন আমি ওর একমাত্র বয়ফ্রেন্ড। হ্যাঁ উঠি, বাই। আর কিছু না বলে কল কেটে দিলাম, না হলে আরো খবরদারি শুরু করে দিত। আজব তো, আমাকে কিছু বলতে না দিয়েই কল কেটে দিল। যাক, কথা তো হলো। যাই, গিয়ে ফ্রেশ হই, তারপর নাস্তা করে অফিসে যেতে হবে। তিথি তো কল দিয়ে ঘুম ভাঙিয়ে দিল। যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি। আজকে বাসায় যাব, তাই মাকে কল দিয়ে আসতে নিষেধ করলাম। তারপর ফ্রেশ হয়ে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপতেই নীলা দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। কিরে, দরজার পাশে দাঁড়িয়েছিলি? কি মনে হয়? আর আমার জিনিস আমাকে দিয়ে ভিতরে আয়। তো ফানতে তো ভুলে গেছি। ও আচ্ছা, আয় ভিতরে। ভিতরে যেতেই মাকে দেখলাম। কি রে নীলা, তোর আবার কি হলো? কিছু না মা, ভাইয়া এসেছে। নীলার মন খারাপ, আমি সহ্য করতে পারি না, তাই। মা, আমি কিন্তু অনেকগুলো চকলেট এনেছি, তুমি খাবে না নাকি? পকেট থেকে চকলেটগুলো বের করে নীলা চকলেটগুলো আমার হাত থেকে নিয়ে থ্যাঙ্কস ভাইয়া বলেই চলে গেল। তারপর সবাই একসাথে নাস্তা করে আমি অফিসে চলে গেলাম। গিয়ে দেখি তেমন কেউ আসে নাই। আজকে 20 মিনিট আগেই চলে আসছি, তাই বসে বসে কফি খেতে থাকলাম। 20 মিনিটের মধ্যেই সবাই চলে আসলো। তারপর বাবার রুমে আমার সামিরা, তিথির, সাইফের, নাহিদার ডাক পড়লো। তারপর সবাই গিয়ে বসলাম। তোমাদের ডাকা হয়েছে জরুরি একটা কাজের জন্য। 2 দিন পর তোমাদের সবাইকে সিলেটে যেতে হবে। ওইখানে নতুন প্রজেক্টের কাজের ডিল হবে, বিদেশের লোকেরা আসবে। তাদের সাথে তোমরা সবকিছু দেখে শুনে ডিলটা কনফার্ম করবে, আর তোমাদের সাথে ম্যানেজার সাহেবও যাবেন। তারপর বাবা আমাদের কাজের সবকিছু বুঝিয়ে দিল। ও বাবা, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। এই 2টা দিন আমাদের আলাদাভাবে নতুন প্রজেক্টের কাজের ক্লাস নেওয়া হতো, যেন ডিলটা আমাদের কোম্পানি পেয়ে যায়। এই প্রজেক্টে বাবা যেতে পারবে না, কারণ বাবাকে অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য থাকতেই হবে। 2টা দিন চলে গেল। এই 2 দিনে সামিরার সাথে অনেক কথা হয়েছে। এখন আর সামিরার মধ্যে বিরক্তি ভাব দেখি না। আজকে রাতে আমাদের যেতে হবে। আমার প্ল্যানিং এ বাবা বাসের ব্যবস্থা করে দিয়েছেন। সন্ধ্যার সময় সবাই বাস স্ট্যান্ডে চলে আসলো। ম্যানেজার সবার কাছে একটা করে টিকিট ধরিয়ে দিলেন। আমার পাশে সিট সামিরার হওয়ার কথা ছিল, কিন্তু সিটটা তিথির পাশে হয়ে গেল। একটু মন খারাপ। তা ভাবছি সিলেটে গিয়ে প্রপোজ করে দিব। সামিরা ম্যানেজারের পাশে সিট। আমি জানতাম উনি এমন কিছু একটা করবেন। অনেকদিন থেকে আমাকে ফলো করবেই তো, আমি সুন্দরী বলে কথা। তারপর রাত 8টায় বাস এলো। তারপর সবাই বাসে উঠে গেল। আমাদের সিট দেখি সামনের দিকে। সিট খুঁজে পেতেই তিথি জানালার পাশে বসে গেল। আমি বলতে গিয়েও কিছু না বলে তিথির পাশে বসে গেলাম। হাদারামকে দেখে মনে হইলো মন খারাপ করেছে। আরে ব্যাপার না, বিয়ের পর মন ভালো করে দেব। কথাটা ভাবতেই মুচকি হেসে দিলাম। এই মেয়ে পাগল হইল নাকি? একা একাই হাসতেছে। যা ইচ্ছে করুক, আমি ঘুমাবো। আমার ইচ্ছেটাই পূরণ হলো না, তাই কেন ইয়ারফোন লাগিয়ে সিটে হেলান দিয়ে বাসে বসে গেলাম। এই 2 দিনে নাইমাকে বলতে গিয়েও বলতে পারি নাই। আর এই গাধার তো আমার কোনো কিছুই বোঝে না। আবার একে বলতে গেলে তো আমি শেষ হয়েই যাব ভয়ে। আমি এত কিছু কেন বুঝি না, থুর। আর এখন পাশে বসে কানে ইয়ারফোন দিয়ে চোখ বুজে আছে। আর আমি এখন ঘুমাই, অনেক ঘুম আসতেছে। অনেক পথ চলে এলাম, কিন্তু ম্যানেজার কোনো কথাই বলল না। তবে মাঝে মাঝে আর চোখে তাকিয়ে থাকে। না, এখন ঘুমানো যাক। তাই সিটে হেলান দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। সাইফ আর নাহিদা
পিছের দিকে বসে আছে আর যার যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে ব্যস্ত। কথা শেষ করে তারাও ঘুমানোর ব্যবস্থা করে নিল, আর ম্যানেজার তার একটা কাজ শেষ করে সেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নীলের আগে তিথির ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখতে পেল নীল ওকে জড়িয়ে ধরে খুব আরাম করে ঘুমিয়ে আছে, আর তিথি নীলের বুকে। এই অবস্থায় তিথি কিছুটা লজ্জা পেল, তাই সে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। তাই সে নীলের হাতে একটা চিমটি কেটে দিল। উফ, হাতে ব্যথা ব্যথাতে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে তো আমি তিথিকে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি করে তিথিকে ছেড়ে দিলাম। হ্যাঁ, সরি, আমি ইচ্ছে করে। ইটস ওকে। অন্যরা সবাই ঠিক ছিল। সকাল 8টার দিকে বাস সিলেট পৌঁছে গেল, আর আগে থেকে হোটেল বুক করা ছিল। সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে। হোটেলে গিয়ে সবাই সবার রুমে চলে গেল। রুমে ঢুকে আজকে সকালে কি ঘটনা হয়ে গেল। তিথিকে জড়িয়ে ধরেছিলাম। সারা রাত তিথি কেমন ভাববে আমাকে। যা হয় হবে, আমি তার ইচ্ছে করে জড়িয়ে ধরি নাই। যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি। অনেক ক্লান্ত লাগছে। সকাল থেকে এখনো কিছু খাওয়া হলো না। হায় আল্লাহ, কি লজ্জাই না পড়ে গেলাম। এখন নীলের সামনে যাব কেমন করে? না যাওয়ার পরে হবে। এখন ফ্রেশ হয়ে আসি। ম্যানেজারের ব্যবহারে অন্য কিছুর আভাস আছে, দেখা যাক কি হয়। ফ্রেশ হয়ে এসে সাইফকে কল দিলাম। হ্যাঁ নীল বল। সবাইকে বের হতে বল, সকালে নাস্তা করা হয় না এখনো। তারপর আমি রেডি হয়ে নিচে গেলাম। যাওয়ার পর তিথির সাথে চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিলাম। তিথিও একই কাজ করলো, তবে এমন ভাব করলাম যেন আমি কিছুই জানি না। পরে সবাই সকালে নাস্তা করে আবার রুমে ফিরে আসলাম। নাস্তার টেবিলেও তিথির সাথে কয়েকবার চোখাচোখি হয়েছিল। আজকে প্রজেক্টের কোনো কাজ নেই, তাই এখন রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে বের হবো। এখানে আমাদের 5 দিন থাকতে হবে। রুমে এসেই শুয়ে পড়লাম, আবার একটু ঘুমানো যায়। না, এত লজ্জা কই যে রাখি। খাবারটাও ঠিক মতো খাইতে পারলাম না। একে তো নীলকে নিজের মনের কথাটা বলতে পারি না, আবার এখন সামনে যাইতেও লজ্জা করে। উফ, রাতে তেমন ঘুমও হয় নাই, এখন একটু ঘুমানো যাক। ও, বাবার সাথে একটু কথা বলা দরকার। পার্সেল থেকে ফোনটা বের করতে দেখলো তার মধ্যে একটা কার্ড, আর তাতে সুন্দর করে লেখা আই লাভ ইউ সামিরা। সামিরা দেখে বুঝে গেছে কার কাজ হতে পারে, তাই চিন্তা না করেই বাবার সাথে কথা বলে। দুপুরের পর ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে কফি খেলাম। তারপর বাবা মার নীলার সাথে অনেক সময় কথা বললাম। কথা শেষ করে বসে আছি, তখন সাইফ কল দিয়ে বলল এখন সবাই বের হবে, আমাকে নিচে যেতে বলল। আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। আমি ব্ল্যাক কালারের শার্ট, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শু পরে নিলাম। একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমি ঘেমে গেছি, না আর ভাবতে পারছি না। এর মাঝেই নাহিদা কল দিয়ে বলল এখন সবাই ঘুরতে বের হবে। তাই নিজেকে একটু শান্ত করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। ব্ল্যাক কালারের সিম্পল একটা শাড়ি পরলাম, তবে কিছুটা কাজ করা। উফ, শান্তিতে কেউ ঘুমাতেও দেবে না। একটু আগেই ঘুমালাম, এখন আবার কে কল দিল? স্ক্রিনে তাকিয়ে দেখি ম্যানেজার কল দিয়েছে। ভাবলাম একটু ঝাড়ি দেব, কিন্তু কল রিসিভ করতেই বলল ঘুরতে যাওয়ার কথা শুনে আমি আর কিছুই বললাম না। আর কিছু না বলেই কল কেটে রেডি হয়ে নিচে গেলাম। রেড কালারের গর্জিয়াস ভাবে কাজ করা একটা শাড়ি পরে বের হলাম। আমি নিচে গিয়ে দেখি শুধু সাইফ আর ম্যানেজার দাঁড়িয়ে আছে। একটা মেয়ে এখনো বের হয় নাই। উফ, এই একটা কাজ খুব অস্বস্তি লাগে, বেশি সময় অপেক্ষা করা। বেশ কিছু সময় পর নাহিদা আসলো, কিন্তু অন্য দুজন আসার কোনো খবর নাই। তারও কিছু সময় পর দুজন একসাথে আসলেন। আমি তো সামিরাকে দেখে কিছুই বলতে পারছি না। ওই দিন নীল শাড়ি, আবার আজকে লাল শাড়ি, সবকিছুতেই ভালোই মানায়। তবে তিথিকেও ভালোই লাগছিল। সাইফের কথা আমার ঘোর কাটলো। চল সবাই বের হই, অনেক দেরি হয়ে গেল। আমাকে দেখে সবাই মনে হয় ক্রাশ খেয়ে গেছে। খেতেই হবে, সামিরা বলে কথা। তারপর সবাই একটু কার ভাড়া করে নিয়ে চলে গেলাম ঘুরতে। সিলেটে আগে কখনো আসি নাই আমি। আসলে দেশে থাকতে তেমন কোথাও ঘোরা হয়নি, তাই সবাই চা বাগান দেখার উদ্দেশ্যে বের হলাম। প্রায় 30 মিনিট পর চা বাগানের কাছে পৌঁছে গেলাম। পাহাড়ের মতো ঢালু জায়গায় অনেক বড় আকারের চা বাগান। আমাদের সাথে 3 জন লোক আছেন, যারা আমাদের সব পথ ঘুরিয়ে দেখাবেন। আমার সাথে তো সবকিছুই অবাক করা, সুন্দর লাগছে। সবাই অনেক সেলফি পিক তুলতে ব্যস্ত। আমার পাশেই সাইফ, সামিরা, তিথি আছে।
ভালোই ঘুরছিলাম নিজের মতো করে। হঠাৎ আমার পা পিছলে খেয়ে আমি পড়ে যেতে নিলেই সামিরা এক হাত আর তিথি এক হাত ধরে ফেললো। আমি তো হা হয়ে আছি, কি থেকে কি হয়ে গেল। সাইফ এসে আমাকে দাঁড় করে জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তারপর সবাই মিলে অনেক ঘুরলাম, আর আমি মাঝে মাঝে সামিরার সাথে কিছু পিক তুলে নিয়েছিলাম। সবার সাথে অনেক অনেক পিক তোলা হয়েছে। সিলেটে চা বাগান করাটা মন্দ হয়নি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার হোটেলে ফিরতে হবে। হোটেলে ফিরেই সবাই যার যার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আজকের কথা মনে হতে লাগলো, কিভাবে আমাকে ওরা দুজন ধরে ফেললো। না ধরলে তো অনেক নিচেই পড়ে যেতাম। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই ছেলে এমন কেন? নিজেই এখনো ভালোভাবে দেখে চলতে পারে না। আজকে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যেতেছিল। ম্যানেজার আমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু বেচারা সময় বের করতে পারলো না। দেখি কি করে। রাত 9টার দিকে সবাই ডিনার করে যার যার রুমে চলে গেলাম। বেশি রাত জাগা যাবে না, কালকে সকালে মিটিং এ যেতে হবে। পরের দিন এমনিতেই অনেক সকালে ঘুম ভেঙে গেল, তাই হোটেল বয়কে কফি দিয়ে যেতে বললাম। আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি কফি দিয়ে গেছে। তারপর কফি খেয়ে আজকের কাজের সব প্রস্তুতি শেষ করলাম, যেন কোথাও আমার তেমন কোনো ভুল না হয়। সকাল 8টার দিকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়ি নিয়ে প্রজেক্ট এরিয়ায় চলে গেলাম। প্রজেক্টটা ফ্ল্যাট নির্মাণের। কাজের এরিয়াটা দেখলাম। তারপর একজন লোক এসে আমাদের পাশের একটা বিল্ডিং এ নিয়ে বড় রুমে বসতে বলে চলে গেল। তার 15 থেকে 20 মিনিট পর কয়েকজন বাংলাদেশি আর ফরেনার লোক রুমে প্রবেশ করলো। ওনাদের সাথে আমাদের মিটিংটা হবে। 2-3 ঘন্টা মিটিং শেষে আজকের মতো শেষ হবে। কালকে আবার আসতে হবে। মিটিং শেষ করে হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরেই গোসল দিলাম। সকালে গোসল করে বের হয়েছিলাম, তা আবার এখন ভালো না লাগে আবার গোসল করলাম। তারপর নিচে না নেমেই হোটেল বয়কে দিয়ে রুমে খাবার নিয়ে আসতে বললাম।